بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت يا رب إن شئت جعلت الصعب سهلا. أرحب بكم في درسنا الجديد في درس تركيب الجمل بمعايير فنية. আমাদের বেসিক অ্যারাবিক স্পোকেন এবং অ্যারাবিক ক্যালিগ্রাফি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের কোর্সের ধারাবাহিক অনুযায়ী নবম ক্লাসে আছি। আলহামদুলিল্লাহ আমরা একে একে আমাদের গন্তব্যের শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ তাআলার বড় একটি তৌফিক যে আমাদেরকে কোর্সটি সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন। আমরা আজকের নবম ক্লাসে আলোচনা করব খতরুকায় শৈল্পিক বাক্য গঠন, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে সব অক্ষর বর্ণমালা সম্পর্কে আমরা পরিচিতি হয়েছি। তারপর আমরা যুক্ত বর্ণ নিয়ে 3টি ক্লাস করেছি, যুক্ত বর্ণ পরিচিতি। আজ আমরা আমাদের ধারাবাহিক অনুযায়ী শৈল্পিক বাক্য গঠন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা যা যা শিখবো, আজকের ক্লাসে আমাদের যা যা থাকবে: শৈল্পিক বাক্য গঠনের নিয়মাবলী, খতরুকার শৈল্পিক নমুনা ক্যালিগ্রাফি, অর্থাৎ আমরা কিছু আজকে নমুনা লেখা দেখব যেগুলো শৈল্পিক নিয়মে লেখা হয়েছে। তারপর আমাদের অ্যারাবিক স্পোকেন পর্বে আর রুটিন আর লেউমি, দৈনন্দিন রুটিন, হোসাম ও তারাকের মাঝে একটি সংলাপ আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে আজকে আলোচনা করব শৈল্পিকভাবে বাক্য গঠন করতে যে সমস্ত নিয়মাবলী রয়েছে এই বিষয়গুলো। আমরা আসলে এই বিষয়গুলো পূর্বে আলোচনা করেছি, যেহেতু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি প্রায়োগিকভাবে যে খতরুকার বাক্য গঠনটি কেমন। তা আমরা বাক্য গঠনে যখন বাক্যগুলো দেখব, ক্যালিগ্রাফি রূপটি দেখব, তখন যেন আমরা সহজে বুঝতে পারি যে এখানে কোন নিয়মটি প্রয়োগ হয়েছে। তাই আমরা নিয়মগুলো আজকে আবার আলোচনা করছি। পূর্বে আমরা যে খতরুকার বিশেষ নিয়ম বলেছি, সেই বিশেষ নিয়মগুলোই এখানে প্রয়োগ হবে ইনশাআল্লাহ। প্রথমে আসুন সতরের অবস্থান। খতরুকায় সতরের অবস্থান। সতর মানে হচ্ছে লাইন। এই যে রেখা, এই রেখা, এটা হচ্ছে একটা সতর। সতর মানে হচ্ছে লাইন। এটা একটা রেখা, এটা একটা লাইন। এই খতরুকায় সতরের অবস্থান। আচ্ছা, খতরুকায় সতরের অবস্থান নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে দুইটি অবস্থান। একটা হচ্ছে কিছু হরফ সামান্য নিচে নামে, কিছু হরফ এই সতরের নিচে নামে, অর্থাৎ পূর্ণ লেখাটি যখন আমরা লিখব সবগুলো অক্ষরেই সতরের উপরে থাকবে, কিছু অক্ষর লেখার নিচে নামবে। যেসব হরফ সতরের নিচে নামে এর মধ্যে আমরা পূর্বে পড়েছি, জেনেছি, যার মধ্যে আছে জুমুয়া এই শব্দ সমষ্টি, জুমুয়া শব্দ সমষ্টি, জিম, হা, খ, মিম, তারপর হচ্ছে আইন, ওয়াইন, হা। এই অক্ষরগুলো জুমুয়া, এই 7টি অক্ষর, জুমুয়া শব্দ সমষ্টি 7টি অক্ষর লাইনের নিচে আসে। আর সকল অক্ষর আমাদের বাক্য গঠনের মধ্যে, খতরুকায় বাক্য গঠনের মধ্যে লাইনের উপরে লিখতে হবে। এটি খতরুকার সাথে এই নিয়ম
প্রয়োগযোগ্য। তা আমরা প্রথমে সতেরো অবস্থান জানতে পারলাম যে সবগুলো অক্ষর বাক্যে যখন আমরা লিখবো লাইনের উপরে থাকবে, লাইনের উপরে থাকবে, তবে এই 60টি অক্ষর বাক্য গঠনের মধ্যেও বাক্যের মধ্যে লাইনের নিচে আসবে। আচ্ছা, হা যে হরফটি আছে, যেটি আমরা জুমুআ শব্দ সমষ্টির মধ্যে আছে এবং যেগুলো সতেরোর নিচে আসে, লাইনের নিচে আসে, এই হা এর অবস্থা শব্দের শুরু ও শেষে সতেরোর উপর। হা যেই অক্ষরটি আছে, এটি যদি লাইনের শুরুতে আসে অথবা শেষে আসে, তাহলে এটি সতেরোর উপর থাকে, সতেরোর উপরে থাকে। তবে যখন মাঝে আসে তখন এটি সতেরোর নিচে লিখতে হয়, লাইনের নিচে লিখতে হয়, যেটা আমরা পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। যদি আমরা এখানে প্রথম কথা লিখবো মাক্কা, প্রথম কথা মাক্কা, মাক্কা যদি আমরা লিখি এখানে দেখি মাক্কা লিখে মাক্কা, তাহলে এখানে হা লেখার দুটি মাধ্যম। একটি হা হচ্ছে মাক্কা, দেখতে পেরেছেন? এটি হচ্ছে মাক্কা, আমরা মাক্কা লিখলাম। এই যে হা, এটি লাইনের উপরে আছে। যদি আমরা মাঝে হা আসে এরকম একটি শব্দ লিখি, যেমন আমরা লিখলাম বাহার, বাহার বা বহর। আচ্ছা, আমরা বহর এই শব্দটি লিখব। বহর শব্দটি লিখতে হলে আমাদেরকে বা, এই হা, তারপর হচ্ছে র, র, তারপর হচ্ছে বলতা, বাহর। দেখেছেন? বাহর, বাহর, বলতা। তাহলে এই হাটি হচ্ছে এখানে মাঝে এসেছে, বা, তারপর হচ্ছে হা, বা, হা, এই হাটি কোথায় এসেছে? মাঝে এসেছে। তাই আমাদেরকে এগুলোটি লাইনের সতেরোর নিচে লিখতে হয়েছে। আর এখানে মাক্কা এর মধ্যে হাটি যেহেতু শেষে এসেছে, তাই এটিকে লাইনের উপরে লিখতে হয়েছে। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি হরফের পূর্ণতা বা ফাঁকা রূপ। হরফের পূর্ণতা বা ফাঁকা রূপ, এর মধ্যে দেখেন যে সমস্ত অক্ষর সর্বদা ফাঁকা থাকে, যে সমস্ত অক্ষর সর্বদা ফাঁকা থাকে, লাইনের মধ্যে যখন আমরা বাক্য গঠন করব সর্বদা ফাঁকা রাখতে হবে, এমন অক্ষর আছে জিম, হা, খ, সদ, দদ, হা, কাফ। জিম, হা, খ, সদ, দদ, হা, কাফ। মোটা বা পূর্ণ, মোটা বা পূর্ণ অর্থাৎ সর্বদা মিলিত হয়ে আসে, খত্তরুকা সর্বদা এটি মাতমুসা থাকে, মিলিত থাকে। এর মধ্যে হচ্ছে মিম, মিম, মিম আমরা যদি বাক্যে লিখি, যেমন মোহাম্মদ, 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 দেখেছেন? মোহাম্মদ, এই যে মাথা মেলানো, এই জায়গায় মোহাম্মদ, মাথা মেলানো। তারপর হচ্ছে ওয়াও, যদি আমরা ওয়াও লিখি, ওয়াও একটি শব্দে বা বাক্যে ওয়াও লিখলাম, যেমন আমরা লিখলাম ইয়াউমুন, ইয়াউমুন।
ইয়ামুন লিখবো আমরা। কলম এমন ভাবে ব্যবহার করতে হবে যে ভিতরে যে মাথা আছে, মাথা পূর্ণ থাকে। যদি কখনো দেখা যায় যে একটু ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে এটাকে কলম দিয়ে করতে, পূর্ণ করে দিতে হবে। তারপর হচ্ছে ইয়ামুন। ইয়ামুন যে আমরা লিখলাম, এর মধ্যে দেখেন ওয়াও এবং মিম উভয়টি মাতমুসা, এই উভয়টি পূর্ণ। মোহাম্মদ এর মধ্যে যেই কথা, ইয়ামুন এর মিমের মধ্যে একই বিষয়। মিম এবং ওয়াও দুটি মাথা কি আছে, পূর্ণ করে দেওয়া আছে। দ্বৈত অবস্থা, এটা হচ্ছে আইন গাইন ফা কফ, অর্থাৎ এগুলো যদি এককভাবে আসে তাহলে এগুলো কি থাকে, ফাঁকা থাকে। এককভাবে আসলে ফাঁকা থাকে। এমনিভাবে যদি এগুলো আইন গাইন যদি শুরুতে আসে তাহলে আইন গাইন ফাঁকা থাকে, শুরুতে আসে। শুরুতে যেমন আমরা আইন দিয়ে একটি বাক্য লিখবো, একটি শব্দ লিখবো, যেমন ওমার, আমরা লিখলাম ওমার। ওমার লিখলাম, এখানে ওমার এর মধ্যে দেখেন এই মাথায় কি আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে। কিন্তু আমরা যদি এটিকে মাঝে লিখি, যেমন জুমুয়া, আমরা লিখলাম জুমুয়া। জুমুয়া এর মধ্যে যে আইনটি আছে, জুমুয়া এর মধ্যে এই আইন, এটি কিন্তু মাতমুসা, দেখেছেন? এই বাক্য আমরা যখন গঠন করলাম, বাক্য শব্দ, এর মধ্যে কিন্তু এটি মাতমুসা, একেবারে মিলানো। এটা কি আসছে, আইনটি মিলানো হয়ে গেছে। এমনিভাবে আমরা যদি এটিকে শেষ রাখি, অর্থাৎ আমরা লিখি জামউন, জামউন, এই যেমন লিখলাম যেমন মিম আইন, দেখেছেন? শেষে আইন আসলে এটিও কি থাকে, মিলানো থাকে, মিলানো থাকে। আচ্ছা, তারপরে আসুন ফা কফ। ফা কফ, ফা কফ, এটি যদি শব্দের শুরুতে আসে তাহলে এটি আইন গইনের বিপরীত। ফা কফ আইন গইনের বিপরীত, অর্থাৎ যদি শুরুতে আসে তাহলে এটি মাতমুসা হয়, মিলানো থাকে। আর যদি মাঝে আসে তাহলে ফাঁকা থাকে। আমরা দেখবো একটি উদাহরণে, যেমন ফালাহুন। হ্যাঁ, ফালাহুন একটি আমরা শব্দ লিখব, যেমন আমরা এখন লিখব কি, ফালাহুন, ফালাহুন লিখছি।
আচ্ছা, ফালাহুন লেখার আমরা চেষ্টা করেছি, ফালাহুন। এখানে দেখুন এই যে ফা আছে, ফা, এটি ফা, এটি হচ্ছে মিলানু, মাতমুসা, মিলানু। তারপর এটি যদি মাঝে আসতো, যেমন আমরা লিখলাম লাফিফুন, লাফিফুন। এই উদাহরণের মধ্যে, এই শব্দের মধ্যে আমরা মাঝে আসলে এবং শেষ আসলে যে একই রূপ হয়, এটা আমরা দেখতে পারবো লাফিফুন এই উদাহরণের মধ্যে। লাফিফুন, যেমন আমরা লিখলাম লাফিফুন। লাফিফুন, হ্যাঁ, আমরা এখানে কি লিখলাম, লাফিফুন। আচ্ছা, এই লাফিফুন এর মধ্যে দেখেন ফা, ফা, দুটি ফা মাঝখানে আসছে, তাই না? এটি হচ্ছে মাঝখানে আসছে, এটি হচ্ছে শেষে আসছে। তো মাঝে আসুক বা শেষে আসুক, এই দুইটি ফা অর্থাৎ ফায়ে মুতাওয়াসসিতা এবং ফায়ে মুনতাহিয়া উভয়টি মুফরগা হবে, ফাঁকা থাকবে। এমনি ভাবে একই কথা অফের মধ্যে। তাহলে আমরা এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে লিখে দেখালাম যে কিছু অক্ষর সর্বদা ফাঁকা থাকে, এর মধ্যে জিম, হা, খ। যেমন জিম এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে জিম, দেখতে পেয়েছেন, এটি শুরুতে আসছে ফাঁকা আছে। তারপরে দেখেন এই এখানে হা আর জিমতে একই, শুরুতে আসছে ফাঁকা আসছে। তারপরে তারপরে আপনার এটি এমনি ভাবে যদি শেষে আসতো তাহলেও কি থাকতো, ফাঁকা থাকতো। তারপরে মিম, এটি মিম ওয়াও সর্বদাই মিলানো থাকে। আইন গাইন এই উভয়টি অক্ষর শুরুতে আসলে ফাঁকা থাকে, মাঝে আসলে অথবা শেষে আসলে মিলে যায়। ফা কফ বিপরীত, শুরুতে আসলে মিলানো থাকে, মাঝে আসলে ফাঁকা হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে তাশকিল, খত রুকায় তাশকিল ব্যবহারের নিয়ম। সাধারণত রুকা লেখায় তাশকিল ব্যবহৃত হয় না, কেবল কোরআনের আয়াত বা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোরআনের আয়াত বা বিশেষ ক্ষেত্রে তাশকিল ব্যবহৃত হয়। তাহলে আমরা সাধারণত কি করব না, হারকাত ব্যবহার করব না রুকা লিখনের মধ্যে। খত্তে সুলুস এর মধ্যে খত্তে নাস তাশকিল ব্যবহার করলে এর রূপ আরো সুন্দর হয়, তবে রুকায়ের বিপরীত। মাপ ও সামঞ্জস্যতা, এটি বাক্যের মধ্যে বড় একটি লক্ষণীয় বিষয়। আপনি যদি মুফরাদ মানে একক শব্দ লিখেন তাহলে এই বিষয়টি আসবে না, অর্থাৎ আপনি শব্দ আপনার নিজের মতো করে লিখলেন। কিন্তু বাক্যে যখন শব্দগুলো আমরা বসাবো, বাক্য মানে কি, বাক্য হচ্ছে কয়েকটি শব্দ সমষ্টি, বাক্য কয়েকটি শব্দ সমষ্টি। আর একটি শব্দ হচ্ছে কয়েকটি বর্ণ সমষ্টি। একটি বাক্য কয়েকটি শব্দ সমষ্টি, আর একটি শব্দ কয়েকটি বর্ণ সমষ্টি। তাহলে একদিকে সব হরফ, যে অক্ষরগুলো আছে প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি হরফের মাপ, সাইজ একরকম হবে, একরকম হবে। হরফের যে নির্দিষ্ট সাইজ আছে সেই সাইজ সেটা তো আসবেই, মিকিয়াস সেটা তো আসবে। সাথে পরিমাপগতভাবে একটি অনেক বড় একটি ছোট এরকম হবে না, বরং প্রত্যেকটি অক্ষর সাইজ সমান হবে, অপ্রয়োজনীয় বড় বা ছোট করা যাবে না। এমনিভাবে যখন আমরা পূর্ণ শব্দটি লিখবো, একটি শব্দই লিখবো, তো এই শব্দের মধ্যে প্রত্যেকটি অক্ষর যেমন সমান হতে হবে, এরকম ভাবে এই শব্দ দিয়ে যখন আমরা বাক্য গঠন করব, যেমন একটি শব্দের মধ্যে চারটি, একটি বাক্যের মধ্যে চারটি শব্দ আছে, একটি বাক্যের মধ্যে চারটি শব্দ আছে, তাহলে প্রত্যেকটি শব্দের পরিমাপ, আকার, সাইজ এক হতে হবে, এক হতে হবে। কোনো শব্দ বেশি বড়, আরেকটি শব্দ সাইজ পরিমাণ ছোট, এরকম হতে পারবে না। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় আত-তাওয়াজি। আত-তাওয়াজি, সাইজ ছোট হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় শৈল্পিকভাবে বাক্য গঠনের ক্ষেত্রে, তা হচ্ছে
তারকুয়াল মিসাফা, তারকুয়াল মিসাফা অর্থাৎ সমান দূরত্ব বজায় রাখা, সমান দূরত্ব বজায় রাখা, সমান দূরত্ব বজায় রাখা। আল মিসাফা বা আল ফারাক, তারকুয়াল ফারাক তাসাবি আলা তাসাবি মানে হচ্ছে একটি শব্দ, একটি বাক্য লিখলেন, এ বাক্যের মধ্যে 4টি অক্ষর আছে, 4টি শব্দ আছে, সরি, একটি বাক্যের মধ্যে 4টি শব্দ আছে। তো প্রত্যেকটি শব্দের মাঝে ফাঁকার যে পরিমাণ, এই পরিমাণটি সমান হতে হবে, এই পরিমাণটি কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ আমরা যদি একের যে পরিমাণ এক শব্দ আর আরেক শব্দের মাঝে পার্থক্য করি, তাহলে পরবর্তী তৃতীয় শব্দের মাঝে ওই পরিমাণ শূন্য রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এমনি ভাবে অক্ষরের ক্ষেত্রে অক্ষর এক অক্ষর আরেক অক্ষর থেকে সাথে যতটুকু দূরত্ব থাকবে আলাদা থাকবে, পরবর্তী অক্ষর একই পরিমাণ আলাদা থাকবে। তো আমরা পূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি, এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আমরা খত্তরুকা লিখতে পারি, তাহলে আমাদের খত্তরুকাটি একেবারেই শৈল্পিক ভাবেই আমাদের খত্তরুকা হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আপনাদেরকে সরাসরি কিছু উদাহরণ দেখাতে চাচ্ছি, কিছু উদাহরণ দেখেন। এটি একটি খত্তরুকার চিত্র, খত্তরুকার চিত্র, কত চমৎকার একটি লেখা, কত চমৎকার একটি লেখা, একেবারেই পরিপূর্ণভাবে শৈল্পিক মানদণ্ড অনুযায়ী হয়েছে এখানে রুকাটি। এর মধ্যে আমরা আমাদের কিছু নিয়ম প্রয়োগ করার চেষ্টা করব। প্রথমত, যেই অক্ষরগুলো লাইনের নিচে আসার কথা, যেমন মিম, মিম আছে এর মধ্যে, যেটি লাইনের নিচে আসে, দেখেন একেবারে ধারাবাহিকভাবে লাইনের নিচে ব্যবহার করা হয়েছে। এখানে বাক্যে যা আছে, তাআল্লাম সুম্মা তাকাল্লাম, তাআল্লাম সুম্মা তাকাল্লাম মানে আগে শিখুন তারপর কথা বলুন, আগে শিখুন তারপর কথা বলুন, বুঝতে পারছেন? আগে শিখুন তারপর কথা বলুন। তো এখানে তাআল্লাম সুম্মা তাকাল্লাম, মিম মিম মিম, 3টি মিম লাইনের নিচে আসছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সতরের নিচে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা বলেছি হরফে মাতমুসা এবং মুফরগা। দেখেন আইন আমরা বলেছি এটি মাঝে আসলে মিলে যায়, মাঝে আসলে মিলে যায়, মিলেছে, দেখেন ফাঁকা নেই, মিলানো। মিমের ক্ষেত্রে আমরা বলেছি এটা সদা মিলেতে থাকে, ঠিক আছে? কাফ যে সমস্ত অক্ষরের মধ্যে ফাঁকা থাকে সর্বদা, এর মধ্যে একটি কাফ, এই কাফ ফাঁকা আছে, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন আপনারা? জি। এখানে আইন, মিম, কাফ এই অক্ষরগুলোর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন রূপ চলে আসছে, অর্থাৎ তার যে নিয়ম নীতি এখানে প্রয়োগ হয়েছে। তারপর হচ্ছে মাসাফা বা দূরত্ব রাখার যে বিষয়টি আমরা আলোচনা করেছি, দূরত্ব রাখা। দেখেন এটি একটি শব্দ, এই বাক্যটি, পুরো বাক্যটি 3টি শব্দ দ্বারা গঠিত, 3টি শব্দ, তাআল্লাম সুম্মা তাকাল্লাম, 3টি শব্দ। প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দের মাঝে যে পরিমাণ দূরত্ব রেখেছেন লেখক, ঠিক এই দূরত্ব রেখেছেন কিন্তু তৃতীয় এবং চতুর্থ শব্দের মাঝে, তৃতীয় এবং চতুর্থ শব্দের মাঝে কিন্তু সমান দূরত্ব, লক্ষ্য করেছেন? যে দূরত্ব আছে এখানেও সেই দূরত্ব, অর্থাৎ যদি সে এখানে দূরত্ব রেখেছে কিন্তু এটাকে যদি এর সাথে মিলিয়ে দিত, একেবারে কাছের থেকে লিখতো, তাহলে কিন্তু লেখাটা অসুন্দর হয়ে যেত, শৈল্পিকভাবে মান ক্ষুণ্ণ হতো, মান ক্ষুণ্ণ হতো। তো একদিকে হচ্ছে গিয়ে শব্দ, পরস্পর শব্দের মাঝে কি পরিমাণ ফাঁকা রাখবে, ফাঁকার পরিমাণ ফাঁকার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। আরেকটি হচ্ছে শব্দের মাঝে, দেখেন তা এবং আইনের মাঝে একটি দূরত্ব আছে, ফাঁকা আছে। আইন এবং লামের মাঝে দূরত্ব আছে, লাম মিম এর মধ্যেও দূরত্ব আছে। সা এবং মিম এর মধ্যেও একটি দূরত্ব, তা কাফ, কাফ লাম, লাম মিম, সামঞ্জস্যপূর্ণ দূরত্ব প্রত্যেকটি শব্দের মধ্যে আছে। তাহলে আমরা সামঞ্জস্যের মধ্যে পেলাম শব্দের মাঝে সামঞ্জস্যপূর্ণ দূরত্ব
এবং অক্ষর অক্ষরের মাঝে সামঞ্জস্যপূর্ণ গুরুত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিমাপ। পরিমাপ অর্থাৎ দেখেন, এই যে লেখা বা শৈল্পিক যে বোর্ডের মধ্যে উপরে এটা হচ্ছে মোরব্বা এবং শৈল্পিক বোর্ডটি হচ্ছে মোরব্বা। এই মোরব্বার মধ্যে আরেকটি মোরব্বা আছে, এটি হচ্ছে মোরব্বাটি হচ্ছে এখানে, অর্থাৎ লেখার শেষ। দেখতে পেয়েছেন, উপরের দিকে লেখার শেষ সীমানা হচ্ছে, সেন্টার হচ্ছে এখানে, তাই না? এখানে এখান থেকে এই যে লেখার যে সেন্টার কিন্তু বরাবর, একেবারে বরাবর, অর্থাৎ এটি অনেক নিচে শেষ হয়েছে আর এটি অনেক উপরে শেষ হয়েছে এমন নয়। এটি হচ্ছে তাশকিল, লেখক তাশকিল এখানে সৌন্দর্যের জন্য ব্যবহার করেছে। আমরা বলেছি প্রয়োজনীয় ভাবে তাশকিল ব্যবহার করা যাবে, সেই সৌন্দর্যের জন্য এখানে তাশকিল ব্যবহার করেছে, এটি নিয়মের মধ্যে আছে। মূল লেখা শেষ হচ্ছে কি এখানে, লাম সর্বশেষ। লামের পরিমাণটা আমরা দেখব, লাম এই দেখেছেন, তাকার লাম এর যে পরিমাপ আছে একবারে সেম। তাওয়াজি সামঞ্জস্যপূর্ণ, যেটা সামঞ্জস্যতা, অর্থাৎ শৈল্পিক রূপের সৌন্দর্যের একটি মৌলিক বিষয় হচ্ছে সামঞ্জস্য থাকা। এই যে এখানে আমাদের সামঞ্জস্য আছে। তারপরে দেখেন এখানে লাইনের মধ্যে সামঞ্জস্য আছে। সামঞ্জস্য এটাকে আরবিতে বলা হয় তাওয়াজি। আর তাওয়াজি অর্থাৎ সামঞ্জস্য থাকা। তারপর হচ্ছে এই শেষের মধ্যেও কি আছে, তাওয়াজি আছে, যেখানে শেষ হয়েছে তাওয়াজি, একটি বড় একটি ছোট এরকমও নেই, তাওয়াজি আছে। আরেকটি এটা হচ্ছে কি বলা হয়, আর এটা হচ্ছে মাইল। মাইল মাইল মানে হচ্ছে বাঁকানো, এটা হচ্ছে মাইল। খতরুকার কলমটা হচ্ছে বাঁকানো কলম, তো এই বাঁকানো হিসাবে হচ্ছে মাইল। মাইলের মধ্যে দেখেন কিভাবে এখানে মাইল আছে। মাইল হচ্ছে এটা হচ্ছে মাইল, এই যে এভাবে হচ্ছে, এটা হচ্ছে মাইল। দেখেছেন এই কলমের মাথা যেভাবে আসছে, মাইল। এই যে মাইল, এটা হচ্ছে মাইল, এটা হচ্ছে মাইল। তারপরে এই যে এখানেও দেখবেন, এখানেও মাইল, দেখেছেন? তারপরে এই এখানেও মাইল, 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 মাইল। দেখেছেন, এটাকে বলা হয় হচ্ছে কি মাইল। অর্থাৎ সবগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, সবগুলো কিন্তু এই ধারাবাহিকতা, এই মাইলের এই যে একটি সামঞ্জস্য এর মধ্যেই থাকবে, এর মধ্যে সবগুলো পুরো লেখাটি থাকবে। তাহলে আমরা এই লেখার মধ্যে পেলাম যে এটি একেবারে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে একেবারে একটি পূর্ণাঙ্গ লেখা। এর মধ্যে একদিকে তাসাউই আছে, আরেকটি হচ্ছে তাওয়াজি আছে, আরেকটি হচ্ছে সদর মুরাআত ওয়া সদর, সদর লক্ষ্য রাখা হয়েছে। আরেকটি হচ্ছে মাকাস ওয়াল হরফের যে পরিমাপ লক্ষ্য রাখা হয়েছে, এবং আল মাসাফাত দূরত্ব, পরস্পর যে দূরত্ব বজায় রাখা হয়েছে, এবং প্রয়োজনে সে এখানে তাশকিল ব্যবহার করেছে। তাআল্লাম সুম্মা তাকাল্লাম। আচ্ছা, এখন আমরা আরেকটি বাক্য দেখবো। ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালান মুবারাকা। ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালান মুবারাকা। আচ্ছা, এই লেখাটি একেবারেই পরিপূর্ণভাবে, এটি আমাদের প্রশিক্ষক ডক্টর ইসমাইল আব্দুল লেখা, একেবারেই শৈল্পিক ভাবে, অর্থাৎ আমরা পূর্বে যা আলোচনা করেছি একেবারে শৈল্পিক ভাবে এই লেখার মধ্যে ফুটে উঠেছে। এটা হচ্ছে লেখকের সাইন, ইসমাইল লেখক সাইন। আমরা পূর্বেরটাও দেখাই, এখানে একজন লেখকের সাইন, এটা হচ্ছে লেখকের সাইন থেকে, অর্থাৎ আপনি ক্যালিগ্রাফার হিসাবে এটা হচ্ছে আপনার নিদর্শন, আপনার শৈল্পিক নিদর্শন। আপনার একটি তাওকা থাকবে লেখার মধ্যে, আপনার সুন্দর করে একটি ছোট তাওকা থাকবে। আচ্ছা, এবার আসেন যে এটা আমরা বিশ্লেষণ করব। শৈল্পিক বিশ্লেষণ যদি করি, ওয়াও এবং মিম দুটি অক্ষর আমরা বলেছি সর্বদা ফাঁকা থাকে, মিলানো থাকে। ওয়াও মিম, দেখেছেন দুটি
মুবারাকান মিলানু, মিলানু। ফা এর মধ্যে আমরা বলেছি এটি ফাঁকা, শুরুতে আসলে মিলানু থাকে, এই যে মিলানু আছে। কাফ সর্বদা ফাঁকা থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কাফটি কি আছে, ফাঁকা আছে, কাফটি ফাঁকা আছে। আমি বলেছি যে যে অক্ষরগুলো লাইনের উপরে থাকা সবগুলো উপরে থাকবে। এই বাক্যর মধ্যে এমন কোনো বর্ণ নেই যেটি লাইনের নিচে আসে, অর্থাৎ জুমুআ এই শব্দ সমষ্টির কোনো অক্ষর নেই, এই শব্দ সমষ্টির কোনো অক্ষর এখানে নেই, যার কারণে সবগুলোই লাইনের উপরে আছে। লাইন আমরা লক্ষ্য করলে বুঝতে পারছি যে এটা হচ্ছে সতর লাইন, সবগুলো একেবারে সমান ভাবেই এসেছে, বুঝেছি। এমনিভাবে নিচে যেমন একটি আমরা লাইন দাগ দিতে পারি, রেখা টানতে পারি সতর, হুবহুব কিন্তু উপরেও কিন্তু একই মাপ, একই পরিমাপ, উপরেও আমরা একেবারে সমানভাবে একটি লাইন সতর টানতে পারি। অর্থাৎ নিচে সাতার, উপরেও কেমন যেন একটি সাতার, এটি হচ্ছে কতটুকু সৌন্দর্য। অর্থাৎ নিচে এবং উপরে যে পরিমাপ এই পরিমাপ একবার এক হবে, পরিমাপ কি হবে, এক হবে। তারপরে দেখুন মাসাফাত, দূরত্ব। ওয়াও এবং ফা এর মধ্যে অক্ষরগতভাবে দূরত্ব আছে, ফা লামের মাঝে, র বা, তারপরে আলিফ নুন, র লাম, দেখতে পাচ্ছেন প্রত্যেকটির মধ্যে একটি পরিমাণ, সমান পরিমাণ, সামঞ্জস্য পরিমাণ দূরত্ব আছে। এখানে আমরা একটি লক্ষ্য করলে দেখবো যে আলিফটি বায়ের সাথে মিলে গেছে, আলিফটি বায়ের সাথে মিলিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে সৌন্দর্য এর জন্য, সৌন্দর্য এর জন্য আমরা আলিফটিকে কখনো পূর্ব অক্ষর সাথে মিলিয়ে দিতে পারি, কখনো এটিকে নিচে লিখতে পারি, যেমন আমরা এখানে লিখলাম আলিফ। কলম কাগজ হচ্ছে না, আচ্ছা এটি আনজিলনি। হ্যাঁ, আমরা এখানেও লিখতে পারি আলিফটি যদি সুন্দর, লেখক যদি সে অনুভব করে যে এটি যদি আমরা নিচে লিখি আলিফটি তাহলে এটি সুন্দর হবে, তাহলে নিয়ম নীতি ভেঙে লিখলে এটি নিয়ম অনুযায়ী হয়ে যাবে। অর্থাৎ ক্যালিগ্রাফার সৌন্দর্যপূর্ণ মনে করে সে যেভাবে লিখবে সেটাই ক্যালিগ্রাফি, সেটাই নিয়ম, এটাই কি নিয়ম। তবে সে শিখে যাওয়ার পরে, অর্থাৎ যখন সে সকল নিয়ম কানুন শিখে গেছে, আয়ত্ত করে ফেলেছে, এখন সে লেখক ক্যালিগ্রাফার, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে সে যেভাবে সৌন্দর্য অনুধাবন করে সেভাবে লিখলে এটা সৌন্দর্য। তো এখানে আলিফের সাথে বা মিলিত হয়ে গেছে এবং আলিফ উপরে উঠে গেছে, এটি সৌন্দর্য। আলিফকে চাইলে আমরা নিচেও বসাতে পারি, যদি এটি সৌন্দর্য, এটিও বিশুদ্ধ। ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা, ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালান মুবারাকা, দেখেছেন। এমনিভাবে সমান দূরত্ব আছে মাসাফাত, তারপর মাসাফাত শব্দর মাঝে, শব্দ, এটা একটি শব্দ, ওর রব্বি, তারপরে আনজিলনি, মুবারাকা, মানজিলা, মুবারাকা আছে, সবগুলোর মাঝে কি আছে, সমান সমান দূরত্ব আছে। উপরের যে পরিমাপ, নিচের তাওয়াজি এক, এবং এর মধ্যে আমরা মাইল মাইল এভাবে যে রেখাটি, এটি যদি বিশ্লেষণ করি এখানে আমরা মাইল দেখতে পাবো, পরিপূর্ণভাবে একেবারে মাইল। এর মধ্যে দেখুন এই মাইলটি, অর্থাৎ বাঁকানো এই রূপটি জরুরি, এটি হচ্ছে গিয়ে চূড়ান্ত সৌন্দর্য। মাইল ধরতে গেলে এটি একটি হচ্ছে ছন্দমিল, এই মাইলটা হচ্ছে ছন্দমিল এবং লেখার সৌন্দর্য, অর্থাৎ এক ধারানুভাবে আলা ইনসিজাম সামঞ্জস্যপূর্ণভাবে লেখাটি যখন হবে, এই লেখাটি অটোমেটিক এভাবেই কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে হালকা কিছু ব্যবহার করা হয়েছে তাশকিল, যেমন বায়ের উপর, লামের উপর,
তারপরে বায়ের উপর তাসদিদ রফি আর নিকতগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই বাক্যটি আমরা একেবারে শৈল্পিকভাবে পেয়েছি এবং আমরা পূর্বে যেই নিয়মগুলো বলেছি নিয়মগুলো কিন্তু এখানে প্রয়োগ হয়েছে। আমরা আরেকটি বাক্য দেখব, এটা আমরা পূর্বে উপস্থাপন করেছিলাম, কান্নাকা কাতাবতা আল কাউনা কাকসিদাতিন। এর মধ্যে এই যে দেখেন কাফ 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 সদ এগুলো সর্বদা হা এগুলো সর্বদা কি থাকে, ফাঁকা থাকে। এখানে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, কাফ কাফ, তারপরে হচ্ছে কফ সদ হা। আচ্ছা, কফ এটা আমরা বলেছি মাঝে এবং শেষে আসলে এটি কি হয়ে যায়, এটি ফাঁকা থাকে, অর্থাৎ ফাঁকা থাকে। কফ কাফ কসিদাতিন মাঝে আসার কারণে ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন উপরে যে রুকা এই লেখাটি আছে, রুকা এই লেখাটি আছে, এটি তো মাঝে রয়ের পরে আসছে তাই না, তো এটি মিলানো কেন? এটা আপনার প্রশ্ন জাগতে পারে যদি লক্ষ্য করে থাকেন। এর উত্তর হচ্ছে যে এখানে যেই কফটি আছে এটি মাঝে আসলেও এটি শুরুতে, কারণ পূর্বে যে র আছে র শব্দের সাথে মিলিত হয় না, অক্ষর এটি যুক্ত নয়, এটি পৃথক একটি অক্ষর, তার কারণে এটি মাঝে আসলেও এটি শেষে মানে শুরুতে আসার মতোই এর হুকুম। আচ্ছা, কান্নাকা কাতাবতা আল কাউনা কাকসিদাতিন, এর মধ্যে দেখেন এটা হচ্ছে সতর, এর মধ্যে এমন কোনো অক্ষর নেই যেটি লাইনের নিচে আসে, তাই সবগুলোকেই সতর উপরে লেখা হয়েছে সতর। নিচে যেই একটি সামঞ্জস্য আছে, সতর আছে, আমরা উপরে রাখলে উপরে আমরা এই সতরটি খুঁজে পাবো, উপরে আমরা এই সতরটি খুঁজে পেতে পারি কিভাবে, এই যে দেখেন এটি একটি সতর, একেবারে কান্নাকা এর যে মাপ আছে এই মাপটি একেবারেই কাছাকাছি হয়েছে কিন্তু। অক্ষরের সাইজ যেই পরিমাপ প্রত্যেকটির মধ্যে এই পরিমাপ, তারপরে পরস্পর শব্দ পার্থক্য, শব্দ ফারাক, কান্নাকার মাঝে কাতাবতার মাঝে ফাঁকা আছে, আল কাউন কাকসিদা। এখানে আমরা পূর্বে যেই আলিফের কথা বলেছি যে এটি লেখক সৌন্দর্য অনুভব করলে এটি পূর্বের সাথে মিলাতে পারে অথবা এটি শব্দের নিচেও লিখতে পারে। এখানে দেখেন এই আল কাউন মূলত তো এটি এখানে থাকার কথা তাই না, লাইনের উপরে এখানে থাকার কথা, কিন্তু এটিকে সৌন্দর্য এর জন্য নিচে রাখা হয়েছে আল কাউন। আমরা অবশ্যই এখানে লক্ষ্য করছি আল কাউন আলিফটি নিচে লেখা হয়েছে। তারপর যুক্ত বর্ণের যে নিয়ম নীতি এটি তো আমরা জেনেছি, যুক্ত বর্ণ যুক্ত করার নিয়ম, এই যে আলিফের সাথে বায়ের সাথে আলিফ, নুনের সাথে আলিফ, কাফের সাথে আলিফ, যে নিয়ম নীতি আমরা পূর্বে দেখেছি এই নিয়ম নীতি অনুযায়ী কিন্তু এখানে লেখা হয়েছে, অর্থাৎ এই লেখাটিও একেবারে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে মান থেকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত আছে। তো আমাদের আজকের ক্যালিগ্রাফি অংশ এই পর্যন্তই ছিল আমাদের। আমরা আজকে কি জানলাম, অর্থাৎ যে সমস্ত শৈল্পিক মানদণ্ড বা শৈল্পিক নিয়ম নীতি বাক্যে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আমরা জেনেছি এবং বাক্যের মধ্যে প্রায়োগিকভাবে আমরা সেগুলো দেখেছি। আমাদের পরবর্তী অংশে আমরা প্রবেশ করব আমাদের পরবর্তী অংশ আমরা আজকে যে সংলাপটি আলোচনা করব তা হচ্ছে এবার রুটিন আর লেউমি, দৈনন্দিন রুটিন। দৈনন্দিন রুটিন নিয়ে আমরা একটি সংলাপ, আরবি সংলাপ আজকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের পূর্বে যে আমরা আলোচনা করেছি বিষয়গুলো, এই বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো আছে কি? পূর্বে আমরা ক্যালিগ্রাফি অংশটি আলোচনাটি করেছি।
আপনাদের মাইক্রোফোন অন করে দিয়েছি, আপনারা সরাসরি অংশ নিতে পারেন। আচ্ছা, আমরা আজকে কি জানলাম? অর্থাৎ শৈল্পিকভাবে একটি বাক্য গঠন করতে হলে মৌলিকভাবে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে? এর মধ্যে কি আছে? সতেরোর অবস্থান। জি মাশাআল্লাহ। প্রথমত 17 অবস্থান, তারপর অধিকাংশ হরফ লেখা 17-এর উপরে হয়, কিছু হরফ সামান্য নিচে নেমে যায় বাকিগুলো। আচ্ছা আচ্ছা, 7টি অক্ষর লাইনের নিচে নেমে যায়। তো 17-এর সাথে সম্পৃক্ত এই নিয়মটি আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে তারপর আমাদের অর্থাৎ যে সমস্ত হরফের দুই অবস্থা। জি হরফ এর প্রতি লক্ষ্য রাখতে হায়ের হবে। দুই অবস্থা। জি, যে সমস্ত হরফ লাইনের উপরে আসে 17 উপরে, সরি, যে সমস্ত হরফ মধ্যমোসা হয়, মিলানো থাকে, তা মিলানো রাখতে হবে, আর যেগুলো ফাঁকা থাকে সেগুলো ফাঁকা রাখতে ফাঁকা হবে। রাখতে হবে। জি। তারপর আর কি নিয়ম আছে? আচ্ছা, তাশকিল সাধারণত ব্যবহার হয় না, তবে সৌন্দর্যের জন্য কোরআনের আয়াত বা বিশেষ জায়গায় তাশকিল ব্যবহার করা হয়ে থাকে। জি। তারপর আর বাক্যের মধ্যে হরফের ব্যবহার হবে, প্রত্যেকটা হরফের লাইন এক সমান হবে, লিখতে এক সমান করে লিখতে হবে। আচ্ছা, প্রত্যেকটি অক্ষরের সাইজ এক সমান ভাবে লিখতে হবে। জি। তারপর অক্ষরের মাঝে পরস্পর সমান দূরত্ব রাখতে হবে। অক্ষরের মাঝে সমান দূরত্ব রাখতে হবে। তারপর বাক্য শব্দ শব্দের মাঝে দূরত্ব রাখতে হবে। শব্দের মধ্যে কি নিয়ম? অর্থাৎ শব্দ শব্দের মাঝে কি পরিমাণ দূরত্ব থাকবে? জি, বলেছিলাম যে শব্দ শব্দের মাঝে সামঞ্জস্যপূর্ণ। তাহিদ ভাই, আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখলে ভালো হয়। যখন আপনি কথা বলবেন একটু চালু করে বলবেন এবং সাথে সাথে অফ করে দিবেন। দুঃখিত আমরা। শব্দ শব্দের মাঝে পরস্পর একটি সামঞ্জস্যপূর্ণ দূরত্ব রাখতে হবে। সামঞ্জস্যপূর্ণ দূরত্ব রাখতে হবে। প্রত্যেকটি শব্দের মাঝে সামঞ্জস্যপূর্ণ গুরুত্ব, এটিও লক্ষণীয় একটি বিষয়। তারপর আমরা বলেছিলাম যে উপরের যে ইয়া হবে, পরিমাপ হবে, অর্থাৎ নিচে তো নিচের লেখা এটিকে সতর লাইন এটি নির্ধারণ করবে, কিন্তু উপরেও কিন্তু আরেকটি লাইন আছে। উপরে লাইন না দিলেও সমানভাবে কিন্তু উপরে একটি লাইন সৃষ্টি হয়ে যাবে। এই বিষয়টিও বাক্যের মধ্যে লক্ষ্য রাখতে হবে। তারপর আমরা বলেছিলাম যে তাওয়াজি, তাওয়াজি অর্থাৎ তাওয়াজি মানে সামঞ্জস্য, শব্দ বাক্য বর্ণ এর মধ্যে এই তাওয়াজি এর প্রয়োগ হবে। সর্বশেষ আমরা বলেছিলাম মাইল, মাইল বা বাঁকানো যেই রূপটি আছে, প্রত্যেকটি এর মধ্যে বাঁকানো কলমের, বাঁকানো কলমের রূপ হিসাবে প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি বাক্যের মধ্যে এটি চিহ্নিত করতে হবে এবং সেটিকে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রেখে একটি বাক্য গঠন করি, লিখি, তাহলে আমাদের লেখাটি শৈল্পিকভাবে হবে। সাথে আমরা এটিকে বিভিন্নভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা যখন শৈল্পিক বোর্ডে উপস্থাপন করব, অর্থাৎ শৈল্পিক যে কাগজ আছে
একটি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা বা অনুসরণ করার কাগজ, আরেকটি হচ্ছে এটিকে শৈল্পিকভাবে আহ, উপস্থাপন করার কাগজ বা বোর্ড, যেটিকে শৈল্পিক বোর্ডে আমরা প্রকাশ করে থাকি, ক্যালিগ্রাফি সিস্টেম। সেই ক্যালিগ্রাফির মধ্যে উপস্থাপন করতে এর মধ্যে আমরা আরো পরিবর্তন আনতে পারি, অর্থাৎ একটি শব্দ নিচে, আরেকটি শব্দ উপরে, আরেকটি শব্দ উপরে, এভাবে। যেমন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরু আস-সামাওয়াতি ওয়াল আরদ। এই যে বাক্যটি আছে, বাক্যটিকে আমরা কয়েকভাবে লিখতে পারি ক্যালিগ্রাফি সিস্টেমে, অর্থাৎ আমরা এটিকে গোলাকার বৃত্তে অথবা মোরব্বা, চতুর্ভুজের মধ্যে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এটিকে ত্রিভুজের মধ্যে, অথবা আমরা লিখতে পারি ডিমাকার যে গোলাকার আছে এর মধ্যে। অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত আকার আছে এর যে কোনো আকারে আমরা লিখতে পারি, অথবা আমরা প্রদীপের আকারে লিখতে পারি। প্রদীপ মানে এটি কেমন যেন একটি প্রদীপের মধ্যে আমরা এই লেখাটি লিখবো, যেটি আমরা সচরাচর যারা ক্যালিগ্রাফি লিখে থাকেন বোর্ড, এর মধ্যে আমরা এই খত্তরুকায় এই বাক্যগুলো লিখতে পারি। তখন এগুলো লাইনের মানে এখানে পরস্পর লাইনের মধ্যে আমরা যেরকম এক লাইনের পরে একটি লাইনের মধ্যে একটি শব্দের পরে ডানে মানে বামে একটি শব্দের বামে আরেকটি শব্দ, বামে আরেকটি শব্দ, এভাবে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থাকবে না। তখন আমরা ভিন্ন ধারাবাহিকতা নিয়ে আসতে পারি। কিরকম? উপরে নিচে, উপরে, অর্থাৎ যেমন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু এটি থাকবে উপরে, সবার উপরে। তারপরে নূরুস সামাওয়াতি এটি থাকবে মাঝে। তারপরে আহ নূরু আস-সামাওয়াতি মাঝে, ওয়াল আরদ নিচে, অথবা সবগুলো একেবারে নিচে নিচে, আল্লাহু নূরু আস-সামাওয়াতি ওয়াল আরদ। বুঝতে পেরেছেন? অথবা উপরে শুধু আল্লাহু, তারপরে নিচে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে হতে পারে। আচ্ছা, তো আমরা এই বিষয়ে মানে একেবারে চূড়ান্ত ভাবে শৈল্পিক বোর্ডে উপস্থাপন করার যে ক্যালিগ্রাফি রূপটি, এটি আমরা আমাদের ডিপ্লোমা কোর্সে দেখাবো, এবং আপনাদেরকে সেভাবে প্রস্তুত নিতে হবে এবং উপস্থাপন করতে হবে। অর্থাৎ আমাদের কোর্সটি, ডিপ্লোমা কোর্সটি শেষ করার পর আপনার প্রকাশের মতো, প্রদর্শনীর মতো একটি শৈল্পিক বোর্ডে আপনি লিখতে হবে, এবং আপনি লিখবেন। এটি হচ্ছে আমাদের চূড়ান্ত পরীক্ষা। আমাদের পরীক্ষাটি এটি, আমাদের যে সার্টিফিকেটের মান ডিপ্লোমা, এটির মধ্যে দিয়ে, অর্থাৎ শৈল্পিক একটি বোর্ডের মধ্যে আপনি খত্তরুকা সেই ক্যালিগ্রাফিটি ডিজাইন করে উপস্থাপন করবেন। আর সে পর্যন্ত আমরা আপনাদেরকে ধাপে ধাপে নিয়ে যাব ইনশাআল্লাহ। অর্থাৎ আপনারা কোর্স শেষ করলে আমাদের সাথে ধারাবাহিকভাবে সেই মান পর্যন্ত, স্তর পর্যন্ত পৌঁছে যাবেন। আচ্ছা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা ক্যালিগ্রাফি অংশে এখন শেষ করে দিচ্ছি। আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আমাদের পরবর্তী অংশ সংলাপ, দৈনন্দিন রুটিন নিয়ে। তারেকের মাঝে সংলাপ। আমার একটা প্রশ্ন ছিল। জি 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 সেটা আপনি বলেছিলেন যে ক্যালিগ্রাফি শুধু সূরা না, হ্যাঁ, বিভিন্ন বই, আরবি, যে আপনি উপন্যাস বলছিলেন বা কবিতার আরবি যেগুলো এগুলো বই আমরা কোথায় পাবো? তাহলে এগুলো তো বাংলাদেশের পাওয়া যায় না। আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, দুঃখিত, আর একটু বলবেন। আপনি একটা আলোচনায় বলেছিলেন যে ক্যালিগ্রাফি শুধু সূরা দিয়ে হয় না, সূরা ছাড়াও কিছু কিছু বই থাকে যে সেগুলোর মধ্যে বাণী দেয়া থাকে বা কোনো কবিতা দেয়া থাকে, আরবিতেই লেখা থাকে। তাহলে আমরা ওই বইগুলো কোথায় পাবো আসলে, এটা বলছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। এই বিষয়গুলো, এগুলো হচ্ছে আরবি যে সমস্ত সাহিত্যকর্ম আছে, আর আরবি সাহিত্যকর্ম, বড় বড় সাহিত্যিক, কবি, লেখকদের যেই রচনা আছে, তাদের সাহিত্য সমগ্র আছে, সেগুলো যদি আমরা সংগ্রহ করি এবং নিয়মিত পাঠ করি, অধ্যয়ন করি, তাহলে এর মধ্য থেকে আমরা নির্বাচন করতে পারবো যে কোন বাক্যটি অনেক বেশি আকর্ষণীয় এবং অর্থবহ একটি বাক্য, একটি মর্ম, একটি নিয়মিত সাহিত্য যে পাঠ আছে সেগুলো অধ্যয়নের মধ্য দিয়ে আমরা এগুলো
পেতে পারি। আমি এটাই বলছিলাম যে সেই সাহিত্য বইটা আমরা কোথায় পাবো? ওটা কি আরবিতে সাহিত্য, ওটা কি বাংলাদেশে পাওয়া যাবে? জি এটা জি, এটা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাংলাদেশে এখন বর্তমান ইয়ার মধ্যে বাংলা বাজার, তারপর বাড্ডা, মধ্য বাড্ডা, বিভিন্ন লাইব্রেরিতে আপনার আহ আরবদের যেই সমস্ত লেখা সমগ্র আছে এগুলো পাওয়া যায়। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো আমি কিন্তু ওই যে ক্যালিগ্রাফি লেখার জন্য কিছু কলম পাওয়া যায়, সেটা আমি 2 লিটার আর 5 লিটারের অর্ডার করছি, এটা এখন আমি হাতে পাইনি। তো এটা কি ঠিক আছে কিনা, মানে যে আমি যে অর্ডার করছি এই 2 লিটারের একটা আর একটা 5 লিটারের, এটা কি ঠিক আছে কিনা? কলমের পরিমাপ, তাই না? 2 আর 5। জি জি জি। আচ্ছা আচ্ছা, আমরা পূর্বে বলেছিলাম যে খত্রকার জন্য সবচেয়ে বেটার হচ্ছে 1.5 থেকে 3, 1.5 থেকে 3 মিমি এই পরিমাপ, 1.5 থেকে 3 মিমি এই পরিমাপ বেটার। আপনি যদি 5 করে থাকেন তাহলে এগুলো অন্য খতের জন্য প্রয়োগ হতে পারে, যেমন খতে ফারিসি, হ্যাঁ খতে ফার্সি যথাসম্ভব, অথবা খতে সুলুস, আচ্ছা, ওগুলোর জন্য। আমরা কি সুলুসটা শিখবো নাকি? আমরা আমরা কি সুলুস, আমি যখন কলমটা অর্ডার করছি উনি আমাকে বলছিল যে আপনি কোনটা শিখতেছেন, তা আমি বলছিলাম সুলুস নাকি, তা আমি বলছিলাম না, আমি আসলে রুকোয়া শিখতেছি এখন। তখন আমি তখন আমি এই ব্যাপারটা জানলাম সুলুসটা কি। তখন উনি বললো আসলে সুলুসটা এখন বেশি লাগে। তা আমরা কি সুলুসটা শিখবো? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের এই চলমান কোর্সে শুধু রুকা শিখবো, অর্থাৎ আমাদের কোর্সটি ডিজাইন করা হয়েছে প্রফেশনাল রুকার জন্য। 3 মাস আমরা রুকা শিখবো, তারপর পরবর্তীতে আমাদের নতুন কোর্স আসবে। আপনারা যদি আমাদের সাথে ধারাবাহিকভাবে থাকেন তা আমরা সোলো শিখবো, তারপরে নস শিখবো, অন্যান্য যে ক্যালিগ্রাফি রূপটি আছে আমরা সবগুলোই ধারাবাহিকভাবে কোর্স দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের এই কোর্সটি, চলমান কোর্স, ডিপ্লোমা কোর্সটি শুধুমাত্র রুকার জন্য নির্ধারিত এবং প্রফেশনাল ভাবে। তো আপনি যেই কলম অর্ডার করেছেন এটি 5 মিমি হলে এটি সুলুসের জন্য বা ফারিসির জন্য আহ, লেখা যাবে। তবে যদি আপনি 2 করে থাকেন, 5-এর সাথে 2, তাহলে 2 দিয়ে চলবে, 2 দিয়ে আপনি খত রুকা লিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার একটি সংগ্রহ থাকলো, এখন রুকা শিখলেন, পরবর্তীতে বাকিগুলো দিয়ে অন্যান্য ক্ষত ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, আমরা আশা করছিলাম আর কি যে শেষ ক্লাসে বা অন্তত একটা ক্লাসে যে হরফগুলা বা আহ, লেখার মানে প্রাথমিক একটু প্র্যাকটিক্যালি শেখানোর মতো করে একটু প্র্যাকটিস করাবেন হয়তো একটা ক্লাসে, এরকম আশা করছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আমরা সরাসরি লিখে দেখাবো, তাই? জি আচ্ছা আচ্ছা, সরাসরি হতে পারে, জি। আমাদের আগামী সর্বশেষ যে ক্লাস শনিবারের মধ্যে হতে পারে আমরা সরাসরি খাতার মধ্যে বিভিন্ন ধরনের কলম ব্যবহার করে, যেন আপনারা অভ্যস্ত হন, কলম ব্যবহার করে দেখানো যেতে পারে শনিবার, এবং সাথে আমরা যেই বিষয়গুলো আলোচনা করেছি এর সংক্ষিপ্ত একটি উপস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে গুলো চলমান আর কি, আজকে তো নবম ক্লাস হয়ে যাচ্ছে। তো আমি গত ক্লাসে বলেছিলাম আপনাকে যে আমাদের একটা ভিডিও নিতে পারলে ভালো হতো আর কি। এই জন্য আমাদের এটা বলতে পারা যাচ্ছে। তাহিদ ভাই, আপনার কথাটা বুঝিনি, একটু আবার বলবেন কষ্ট করে। যে উস্তাদ গত ক্লাসে বলেছিলাম যে সব ক্লাস মিলে একটা রিভিউ ক্লাস করতে পারলে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, জি জি, আমরা রিভিউ ক্লাস আগামী শনিবার, অর্থাৎ আমাদের সর্বশেষ ক্লাসটি রিভিউ হবে, এবং আহ, আমরা সরাসরি লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কিছু অক্ষর বা বর্ণ আমরা লিখে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন পূর্ব থেকে আপনারা ধারণা নিতে পারেন। শুক্রান। আচ্ছা, আমার আর একটা কথা ছিল একটু, জি জি সেটা হলো যে আপনি তো এখন এই যে আমাদেরকে ফ্রি ক্লাসটা করাচ্ছেন 9:30 থেকে। যখন আমি এই 3 মাসের যে কোর্সটা আমি তো রেজিস্ট্রেশন করেছি এটার জন্য, জি। তো আমি এই
আমার এই ক্লাসটা করব, যে এটা টাইমিংটা কিরকম, মানে কোন সময় হবে আচ্ছা আচ্ছা, টাইম আমরা বাংলাদেশি টাইমে? আচ্ছা আমরা পূর্বে সেই বিজ্ঞাপনে যে টাইমটার কথা বলেছি ইনশাল্লাহ সেই টাইমে হবে। তা হচ্ছে এই সময়ের পূর্বে, অর্থাৎ 4টা 7টা থেকে 9টা, রাত 7টা থেকে 9টা। জি, ও আচ্ছা আচ্ছা। আমাদের মিশরীয় টাইম 4টা থেকে 6টা, আপনাদের 7টা থেকে 9টা, এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আমরা কি আমাদের পরবর্তী অংশে যেতে পারি? জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী অংশে যাচ্ছি। বেসিক অ্যারাবিক স্পোকেন পর্বে আমরা আজকে শিখবো আর রুটিন আল-ইয়মি বা আন-নিজাম আল-ইয়মি, দৈনন্দিন রুটিন হোসাম ও তারেকের মাঝে সংলাপ। আচ্ছা হোসাম, মাতা তাস্তাইকিযু মিনান নাওম, যেহেতু এটি দৈনন্দিন একটি সংলাপ, তো এখানে প্রত্যেক দিনের রুটিন নিয়ে আলোচনা হবে। মাতা তাস্তাইকিযু মিনান নাওম, আমার সাথে আপনারা বলুন, মাতা তাস্তাইকিযু মিনান নাওম। জি, আমার সাথে বলার চেষ্টা করুন, মাতা তাস্তাইকিযু মিনান নাওম। মাতা তাস্তাইকিযু মিনান নাওম। মাতা তাস্তাইকিযু মিনান নাওম। মাতা মাতা তাস্তাইকিযু মিনান নাওম। মিনান নাওম। মাতা তাস্তাইকিযু মিনান নাওম। মাতা মাতা তাস্তাইকিযু মিনান মিনান নাওম। নাওম। মাতা তাস্তাইকিযু মিনান নাওম। মাতা মাতা তাস্তাইকিযু মিনান মিনান নাওম। নাওম। أستيقظ في الساعة السادسة صباحا. আস্তাইকিযু আচ্ছা, ওনার মাইক্রোফোনের জন্য শব্দগুলো বোঝা যায় না। ওনার মাইক্রোফোনের জন্য শব্দগুলো বোঝা যায় না। আচ্ছা তাওহিদ ভাই, আপনার মাইক্রোফোনটা একটু কষ্ট করে একটু অফ রাখবেন। আমি পড়ে দিচ্ছি, আমি কয়েকবার করে পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের মাইক্রোফোনগুলো একটু বন্ধ রাখেন। মাতা তাস্তাইকিযু মিনান নাওম, তুমি কখন ঘুম থেকে উঠো, তুমি কখন ঘুম থেকে উঠো। এটা হচ্ছে মাতা তাস্তাইকিযু মিনান নাওম, তুমি কখন ঘুম থেকে উঠো। মাতা তাস্তাইকিযু মিনান নাওম। আস্তাইকিযু ফি الساعة السادسة صباحا, আমি সকাল 6টায় উঠি, আমি সকাল 6টায় উঠি। আস্তাইকিযু ফি الساعة السادسة صباحا. أستيقظ في الساعة السادسة صباحا. أستيقظ في الساعة السادسة صباحا. আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আসসাআ আস-সাদিসা অর্থ 6টা, 6টা, সবাহা সকাল। আস্তাইকিযু আমি জাগ্রত হই। আস্তাইকিযু ফি الساعة السادسة صباحا. أستيقظ في الساعة السادسة صباحا. তারপর وماذا تفعل بعد الاستيقاظ؟ وماذا تفعل بعد الاستيقاظ؟ وماذا تفعل بعد الاستيقاظ? আর ঘুম থেকে ওঠার পর তুমি কি করো, ঘুম থেকে ওঠার পর তুমি কি করো। أصلي الفجر ثم أذهب إلى الحمام. أصلي الفجر ثم أذهب إلى الحمام. أصلي الفجر ثم أذهب إلى الحمام. আচ্ছা, তারপর هل تتناول الفطور؟ هل تتناول الفطور؟ هل تتناول الفطور؟ তুমি কি সকালে নাস্তা করো। هل تتناول الفطور؟ هل تتناول الفطور؟ نعم، أتناول الفطور في السابعة صباحا. نعم، أتناول الفطور في السابعة صباحا. نعم، أتناول الفطور في السابعة صباحا. متى تذهب إلى المدرسة؟ متى تذهب إلى المدرسة؟
মাতা তাযহাবু ইলাল মাদ্রাসা, তুমি কখন স্কুলে যাও? আচ্ছা, আযহাবু ইলাল মাদ্রাসাতি ফিস সাআতি সামিনা, আমি সকাল 8টায় স্কুলে যাই। মাদ্রাসা এর অর্থ মাদ্রাসা, স্কুল। আযহাবু ইলাল মাদ্রাসাতি ফিস সাআতি সামিনা, আমি সকাল 8টায় স্কুলে যাই। আযহাবু ইলাল মাদ্রাসাতি ফিস সাআতি সামিনা, আমি সকাল 8টায় স্কুলে যাই। ومتى تعود إلى البيت ومتى تعود إلى البيت ومتى تعود إلى البيت, আর তুমি কখন বাসায় ফিরে আসো? তুমি কখন বাসায় ফিরে আসো? ومتى تعود إلى البيت ومتى تعود إلى البيت أعود في الساعة الثانية ظهرا أعود في الساعة الثانية ظهرا أعود في الساعة الثانية ظهرا, আমি দুপুর 2টায় ফিরে আসি। আমি দুপুর 2টায় ফিরে আসি। وماذا تفعل في المساء وماذا تفعل في المساء وماذا تفعل في المساء, তুমি সন্ধ্যায় কি করো? তুমি সন্ধ্যায় কি করো? وماذا تفعل في المساء, তুমি সন্ধ্যায় কি করো? طارق أذاكر دروسي وأشاهد التلفاز أحيانا أذاكر دروسي أذاكر دروسي أذاكر دروسي, আমি মুজাকারা করি, আমি পড়াশোনা করি, এবং কখনো কখনো টিভি দেখি, কখনো কখনো আমি টিভি দেখি। তিলফাজ অর্থ হচ্ছে টেলিভিশন, টিভি। উশাহিদু তিলফাজ আহইয়ানা, আহইয়ানা অর্থ মাঝে মাঝে, কখনো। وأشاهد التلفاز أحيانا وأشاهد التلفاز أحيانا متى تنام متى تنام متى تنام, তুমি কখন ঘুমাতে যাও? তুমি কখন ঘুমাতে যাও? متى تنام, তুমি কখন ঘুমাতে যাও? أنام في الساعة 10 ليلا, আমি রাত 10টায় ঘুমাতে যাই। الساعة 10, রাত 10টা। أنام في الساعة 10 ليلا أنام في الساعة 10 ليلا, আমি রাত 10টায় ঘুমাতে যাই। আমি রাত 10টায় ঘুমাতে যাই। أنام في الساعة أنام في الساعة 10 ليلا, তাহলে الساعة 10 অর্থ রাত 10টা, লাইলান রাতে, আনামু আমি ঘুমাই। আমরা এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু শব্দ পেয়েছি। এর মধ্যে আমরা ঘড়ি, সময় সম্পর্কে কয়েকটি শব্দ পেয়েছি। এর মধ্যে আসসাবিয়া, এর অর্থ সকাল 6টা। সবাহান, এর অর্থ সকালে। আসবাহু, এর অর্থ সকাল। আসাদিসা, এটা হচ্ছে সকাল 6টা। তারপর আমরা পেয়েছি সকাল 8টা। আচ্ছা, সকাল 7টা। আসাবিয়া, ফিসাবিয়া মানে ফিসা আসাবিয়া, সকাল 7টা। আসাবিয়া অর্থ আসাবিয়া, 7টা। তারপরে আসামিনা, এটা হচ্ছে 8টা। আসামিনা, এটা হচ্ছে 8টা। তারপর আল মাসাউ অর্থ হচ্ছে আসানিয়া যুহরা, এটা হচ্ছে দুপুর 2টা। আসানিয়া, দুপুর 2টা, দুপুর 2টা। যুহরান, এটা হচ্ছে দুপুর। আল মাসা অর্থ সন্ধ্যা, মাসা অর্থ সন্ধ্যা। আল আশিরা, এটা হচ্ছে রাত 10টা, রাত 10টা। লাইলান, রাত। তাহলে আমরা সময়টি বলতে পারি এর সাথে দিন, রাত, দুপুর, বিকাল, এভাবে। তাহলে আমরা যদি বলি যে সকাল 10টা, আল আশিরা সাবাহা। আমরা যদি বলি দুপুর 10টা, দুপুর 2টা, তাহলে আসানিয়া যুহরান। আমরা যদি বলি সন্ধ্যা 5টা, আল খামিসা মাসাআন। আমরা যদি রাত বলি রাত 10টা, তাহলে আল আশিরা লাইলান। আল আশিরা লাইলান।
আচ্ছা, আমার সাথে এবার বলার চেষ্টা করুন। মাতা তাস্তায়কিযু মিনান নাওম। متى تستيقظ من النوم؟ أستيقظ في الساعة السادسة صباحا. أستيقظ في الساعة السادسة صباحا. وماذا تفعل بعد الاستيقاظ؟ وماذا تفعل بعد الاستيقاظ؟ بعد الاستيقاظ وماذا تفعل بعد الاستيقاظ؟ أصلي الفجر ثم أذهب إلى الحمام. أصلي الفجر ثم أذهب إلى الحمام. هل تتناول الفطور؟ هل تتناول الفطور؟ نعم، أتناول الفطور في السابعة صباحا. نعم تتناول الفطور في السابعة صباحا. متى تذهب إلى المدرسة؟ متى تذهب إلى متى تذهب إلى المدرسة؟ أذهب إلى المدرسة في الساعة الثامنة. أذهب إلى أذهب إلى المدرسة في الساعة الثامنة. متى تعود إلى البيت؟ ومتى تعود إلى البيت؟ أعود في الساعة الثانية ظهرا. أعود في أعود في الساعة الساعة الثانية ظهرا. وماذا تفعل في المساء؟ وماذا تفعل في المساء؟ أذاكر دروسي وأشاهد التلفاز أحيانا. أذاكر دروسي وأشاهد التلفاز أحيانا. متى تنام؟ متى تنام؟ أنام في الساعة العاشرة ليلة. أنام في الساعة العاشرة ليلة. আচ্ছা, এখন আপনারা দুইজনেই সংলাপটি করেন, দুইজনে। متى تستيقظ من النوم؟ জি, আরেকজন এটার উত্তর দেন। أستيقظ في الساعة السادسة صباحا. وماذا تفعل بعد الاستيقاظ؟ أصلي الفجر ثم أذهب إلى الحمام. أصلي الفجر. أصلي الفجر। জি, তারপর هل تتناول الفطور؟ نعم، أتناول في السابعة صباحا. متى تذهب إلى المدرسة؟ أذهب إلى المدرسة في الساعة الثامنة. ومتى تعود إلى البيت؟ أعود في الساعة الثانية ظهرا. وماذا تفعل في المساء؟ أذاكر دروسي وأشاهد التلفاز أحيانا. متى تنام؟ أنام في الساعة العاشرة ليلة. আচ্ছা, এই ছিল هذا حوار بسيط عن الروتين اليومي لتعلم المحادثة العربية. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনাদের সংলাপটি। আপনারা একটু মাইক্রোফোন অন অফ রাখেন কষ্ট করে। আজকে আমাদের এ পর্যন্তই ছিল। শুকরান লাকুম জাজিলান লিহুসনি আল ইস্তিমা'।